লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। তোমরা অলরেডি জানো যে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার আমরা একটা সিরিজ শুরু করেছি। আর এই সিরিজে এখন আমরা আছি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের 5th চ্যাপ্টার আলোতে। তো আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম? প্রতিফলন কাকে বলে, আপতন কোণ, প্রতিফলন কোণ, বিচ্যুতি কোণ, এই বিষয়গুলো কি কি, প্রতিফলনের বিভিন্ন সূত্রগুলো কি কি, আর প্রতিফলন রিলেটেড দুটো ছোট ছোট অঙ্ক আমরা সলভ করেছিলাম আগের ক্লাসে। আজকে আমরা করব যেটা জানবো সেটা বা আজকের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে প্রতিফলন দর্পণে ঘটে। তো দর্পণের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, প্রথম কথা হচ্ছে প্রতিফলন কোথায় ঘটে। তা আমরা প্রতিফলনের জন্য যেই বস্তুগুলোকে দেখতে পাচ্ছি আমার চারপাশে, সেই সমস্ত বস্তুতেই কিন্তু আলোর প্রতিফলন ঘটে। যেমন ধরো, আমি আমার সামনের এই মার্কারটাকে দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে কি না, আলোক রশ্মি মার্কারের তলে এসে পড়ছে, মার্কারের এই তলে এসে পড়ছে, এখান থেকে আমার চোখে কি হচ্ছে, ফিরে যাচ্ছে। তার মানে মার্কারের তলেও কিন্তু প্রতিফলন ঘটছে। কিন্তু আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে দর্পণে কিভাবে প্রতিফলন ঘটে, আর দর্পণে প্রতিফলনের পর কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে প্রতিফলন ঘটে তো সমস্ত জায়গাতেই। আমরা প্রতিফলনের জন্য যে বস্তুকে দেখতে পাচ্ছি সেই সমস্ত বস্তুর ওপরেই কিন্তু প্রতিফলন ঘটছে, কিন্তু আমাদের জানতে হবে দর্পণে কিভাবে প্রতিফলন ঘটে। এইটা আমাদের সিলেবাসে আছে। ক্লিয়ার? তাহলে আমরা যেটা জানবো, প্রথম পয়েন্টটি হচ্ছে এটা যে প্রতিফলন কোথায় ঘটে। প্রতিফলন সমস্ত বস্তুর ওপরেই ঘটে যে বস্তুকে আমরা প্রতিফলনের জন্য দেখতে পাই। কিন্তু আমরা এটা একটুখানি লিখে রাখবো যে দর্পণে আলোর প্রতিফলন ঘটে। দর্পণে আলোর প্রতিফলন ঘটে। এবার শুধুমাত্র দর্পণেই কি ঘটে? শুধুমাত্র দর্পণে ঘটে না, যে কোনো বস্তু যেটাকে আমি প্রতিফলনের জন্য দেখতে পাচ্ছি সেই সমস্ত বস্তুর ওপরেই কিন্তু আলোর প্রতিফলন ঘটে। আমাদের সিলেবাসে দর্পণ আছে, তার জন্য আমরা এই পয়েন্টটা লিখে রাখলাম যে দর্পণে কিন্তু আলোর প্রতিফলন ঘটে। এইবার আমরা দর্পণে কিভাবে আলোর প্রতিফলন ঘটে এবং কীরকমভাবে দর্পণে প্রতিবিম্ব তৈরি হয় এইটা আমাদের জানতে হবে। এবার ভাবো তুমি যে দর্পণে প্রতিবিম্ব কিভাবে তৈরি হচ্ছে সেটা তো সম্পর্কে তুমি জানবে। তাহলে তার আগে আমরা দর্পণ কত রকম এটা আমাদের জানতে হবে, দর্পণের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এটা তো জানা আমাদের প্রয়োজন, কারণ দর্পণ সম্পর্কে যদি আমরা ভালো করে না জানি তাহলে আমরা এটা বুঝতে পারবো না যে দর্পণে কিভাবে আলোর প্রতিফলন হচ্ছে। ঠিক, তাহলে আগে আমরা দর্পণের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানবো। অর্থাৎ আজকের ক্লাসে আমরা জানবো দর্পণের বিভিন্ন অংশগুলো সম্পর্কে, আর পরের ক্লাসে আমরা জানবো যে দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় প্রতিফলনের জন্য। কার জন্য? প্রতিফলনের জন্য। এটা মাথায় রাখবে কিন্তু, দর্পণে আলোর প্রতিফলন ঘটে। ক্লিয়ার? চলো তাহলে প্রথমত দর্পণ কত রকমের আমাদের এটা জানতে হবে। দর্পণ মানে হচ্ছে আয়না। তো আয়না হচ্ছে 3 রকমের। কি কি? একটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ আমরা সবাই জানি, আমাদের প্রত্যেকের বাড়িতে একটা আয়না আছে। আমাদের প্রত্যেকের বাড়িতে যেই আয়নাটাকে দেখে আমরা চুল ফুল একটু আঁচড়ে নিই বা একটু মুখ ফুক পরিষ্কার করে নিই, সেই সমস্ত আয়নাগুলো হচ্ছে কিন্তু সমতল দর্পণ। ঠিক আছে? এছাড়া আর একটা দর্পণ কি? আর একটা দর্পণ হচ্ছে অবতল দর্পণ, আর একটা দর্পণ হচ্ছে উত্তল দর্পণ। তাহলে দর্পণ 3 রকমের, একটা সমতল দর্পণ, একটা অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে? সমতল দর্পণ আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। আচ্ছা, অবতল দর্পণের এরকম স্বাভাবিকভাবে আমরা দেখেছি অবতল দর্পণ, এরকম কোনো এক্সাম্পল আমার খুব একটা মনে পড়ছে না, কিন্তু উত্তল দর্পণ আমরা আবার সবাই দেখেছি। উত্তল দর্পণ কোনটা? উত্তল দর্পণ হচ্ছে, দেখবে বাইকের লুকিং গ্লাসে যে দুটো আয়না লাগানো থাকে সেই দুটো আয়না কিন্তু আমাদের বাড়ির যে আয়নাগুলো আছে ওরকমটা কিন্তু নয়। তা লুকিং গ্লাসে, বাইকের দুপাশে লুকিং গ্লাসে যে আয়না দুটো লাগানো থাকে সে দুটো হচ্ছে কিনা উত্তল দর্পণ। ঠিক আছে? তাহলে দর্পণ কত রকমের? 3 রকমের। একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। সমতল দর্পণ মানে বুঝতেই পারছো, যেই দর্পণটা সমতল হবে, মানে যেই দর্পণের তলটা বা সারফেসটা কেমন হবে, প্লেন হবে, তাকে আমরা কি বলবো? সমতল দর্পণ। যেমন দেখো, এই যে দর্পণটা, এর যে সারফেস বা তলটা, এই তলটা কেমন? প্লেন, সোজা। অবতল দর্পণ মানে কি? অবতল দর্পণ মানে হচ্ছে যেই দর্পণটার তলটা সমতল হবে না, একটু বাঁকা টাইপের হবে, তাকে আমরা কি বলবো? অবতল দর্পণ। আবার উত্তল দর্পণও তাই, যেই দর্পণের তলটা সোজা হবে না, একটু বাঁকা হবে, তাকে আমরা বলবো উত্তল দর্পণ।
এইবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোনটা সমতল? সমতল দর্পণ মানে সোজা, এটা বুঝতে পারলাম, কিন্তু অবতল বা উত্তল দর্পণ মানে হচ্ছে যেই দর্পণের তলটা সোজা না হয়ে একটু বাঁকা হবে তাকে আমরা উত্তল বা অবতল দর্পণ বলবো। কিন্তু আমরা কি করে বুঝবো কোনটা অবতল দর্পণ কোনটা উত্তল দর্পণ? দেখো, যে কোনো দর্পণের যে তল আছে সেই তল মানে কোনো একটা দর্পণ আছে, দর্পণের দুদিকে দুটো তল আছে, তো দুটো তলের আলাদা আলাদা নাম আছে, দুটো তলের আলাদা আলাদা নাম আছে। যেমন সমতল দর্পণের জন্য দেখো, যেদিকে এরকম টাইপের আমরা একটা লাইন কেটে কেটে দেখিয়ে দিয়েছি, এই তলটাকে আমরা বলছি রাফ সারফেস। রাফ সারফেস, রাফ সারফেস বা তুমি বলতে পারো অমসৃণ তল, ঠিক আছে। আর যেদিকটা প্লেন ভাবে দেখানো আছে, একদম পরিষ্কার প্লেন আছে, যেদিকে আমরা এরকম কোনো দাগ দিইনি, সেই তল, সেই সাইডের তলটাকে আমরা কি বলি? রিফ্লেক্টেড সারফেস বা প্রতিফলক তল, রিফ্লেক্টেড সারফেস, রিফ্লেক্টেড সারফেস বা প্রতিফলক তল, প্রতিফলক তল। সিমিলারলি দেখো, অবতল দর্পণের ক্ষেত্রেও দেখো দুটো তল আছে, একটা তল, একটা প্লেন তল একটা আছে যেটা এই সাইডে অবস্থিত, আর এই সাইডে আমরা এরকম দাগ কেটে দিয়েছি, মানে এই দিকের তলটা হচ্ছে কেমন না, এই সাইডের তলটা হচ্ছে, এই সাইডের যে তলটা, এই তলটা হচ্ছে রাফ সারফেস। তাহলে এটা হচ্ছে আমাদের রাফ সারফেস বা অমসৃণ তল, আর এই দিকের যে তলটা আছে, এই সাইডের তলটা, এটা হচ্ছে রিফ্লেক্টেড সারফেস, এটা হচ্ছে রিফ্লেক্টেড সারফেস, ঠিক আছে। সিমিলারলি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, রাফ সারফেস কোনটা? দেখো, আমরা এই যে এই সাইডের যে তলটা, এই দিকে আমরা এই দাগটা কেটে দিয়েছি, তার মানে এই তলটা হচ্ছে কেমন? রাফ সারফেস। তার মানে এই সাইডে আছে কি? রাফ সারফেস বা অমসৃণ তল, আর এই সাইডটা হচ্ছে প্লেন, মানে তোমার মসৃণ তল, বা যেটাকে আমরা বলবো রিফ্লেক্টেড সারফেস। কি বলবো? রিফ্লেক্টেড সারফেস। এইবার তাহলে প্রত্যেকটা দর্পণই কিন্তু রিফ্লেক্টেড সারফেস আর রাফ সারফেস দিয়ে তৈরি। সমতল দর্পণ মানে আমরা সহজেই বুঝতে পারছি এর তলটা কেমন হবে? প্লেন হবে। কিন্তু অবতল দর্পণ, উত্তল দর্পণের দুটো তলই কিন্তু বাঁকা হবে, সোজা হবে না। এবার কোনটাকে অবতল বলবো? ভালো করে শুনবে। অবতল দর্পণ আমরা সেটাকে বলবো যেটার ক্ষেত্রে রিফ্লেক্টেড সারফেসটা ভিতরের দিকে অবস্থিত। দেখো, এই তলটার এটা হচ্ছে ভিতরের দিক, এটা হচ্ছে বাইরের দিক। তাহলে রিফ্লেক্টেড সারফেস যদি ভিতরের দিকে অবস্থিত হয় আর রাফ সারফেস যদি বাইরের দিকে অবস্থিত হয়, তাকে আমরা বলবো অবতল দর্পণ। অর্থাৎ প্রতিফলক তলটা যদি ভিতরে থাকে আর অমসৃণ তল যদি বাইরে থাকে, তাকে আমরা বলবো অবতল দর্পণ। সিমিলারলি উত্তল দর্পণ কাকে বলবো? উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, এই যে রিফ্লেক্টেড সারফেসটা আছে বাইরের দিকে আর রাফ সারফেসটা আছে ভিতরের দিকে, তাই না? এটা বাইরের দিক, এটা ভিতরের দিক। তো বাইরের দিকে কি আছে? রিফ্লেক্টেড সারফেসটা, আর ভিতরের দিকে কি আছে? রাফ সারফেসটা। অর্থাৎ যে দর্পণের ক্ষেত্রে অমসৃণ তলটা ভিতরের দিকে থাকে আর প্রতিফলক তলটা বাইরের দিকে থাকে, তাকে আমরা বলবো উত্তল দর্পণ। ক্লিয়ার জায়গাটা? রাফ সারফেস, রিফ্লেক্টেড সারফেস, জায়গাটা ক্লিয়ার? রাফ সারফেস কোনটা, রিফ্লেক্টেড সারফেস কোনটা? যেদিকে আমরা এরকম দাগ কেটে দেবো সেটাকে আমরা বোঝাবো রিফ্লেক্টেড সারফেসকে, সরি রাফ সারফেসকে। এবার যদি রাফ সারফেস বাইরের দিকে থাকে, রিফ্লেক্টেড সারফেস ভিতরের দিকে থাকে, তাকে বলবো অবতল দর্পণ। যদি রাফ সারফেস ভিতরের দিকে থাকে, রিফ্লেক্টেড সারফেস বাইরের দিকে থাকে, তাকে আমরা বলবো উত্তল দর্পণ। ক্লিয়ার এতদূর পর্যন্ত? কোনো অসুবিধা? চলো, তাহলে এই গেল সমতল দর্পণ, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। তাহলে দর্পণ কত রকম? 3 রকম। কি কি? একটা হচ্ছে সমতল দর্পণ, যার তলটা সোজা। আর একটা হচ্ছে কি না, উত্তল বা অবতল দর্পণ। এই তলগুলো কেমন হবে? বাঁকা হবে। কিন্তু বাঁকা তলগুলোকে আমাকে খেয়াল করতে হবে যে প্রতিফলক তলটা কোন দিকে আছে। দেখো, এটার ক্ষেত্রে প্রতিফলক তলটা ভিতরের দিকে আছে, প্রতিফলক তল ভিতরের দিকে থাকলে তাকে আমরা বলবো অবতল দর্পণ। আর যদি প্রতিফলক তলটা বাইরের দিকে থাকে, তাহলে আমরা তাকে বলবো উত্তল দর্পণ। ক্লিয়ার এত দূর পর্যন্ত? চলো, এইবার আমরা কি করব না, এটা মুছে দিই। এবার এই যে আমরা দর্পণগুলো আঁকলাম, এই দর্পণের মেরু কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা একটুখানি জানবো। ঠিক আছে, চলো প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে দর্পণের মেরু কাকে বলছে। দর্পণের মেরু কাকে বলছে? দর্পণের মেরু, মেরু বলতে বোঝাই দর্পণের ঠিক যে মধ্যবিন্দু, যেমন এই দর্পণটা যদি আমরা বলি মধ্যবিন্দু মানে ঠিক এই পয়েন্টটা, তো এই মধ্যবিন্দুটাকে আমরা বলি দর্পণের মেরু। দর্পণের মেরু।
আবার দেখো এই অবতল দর্পণটার ক্ষেত্রেও অবতল দর্পণটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, এর মধ্যবিন্দু মানে তুমি ভাবতে পারো মোটামুটি এই পয়েন্টটা, এই বিন্দুটাকে আমরা বলবো মেরু। মেরুকে ইংরেজিতে পোল বলে, তার জন্য মেরুকে পি দিয়ে ইন্ডিকেট করা হয়। সিমিলারলি উত্তল দর্পণের মধ্যবিন্দু কোনটা? এটা যদি উত্তল দর্পণ হয় তার মধ্যবিন্দু মোটামুটি এই জায়গাটা, তাহলে এটাকে আমরা বলবো কি? মেরু। ক্লিয়ার? তাহলে মেরু মানে হচ্ছে কোনো একটি দর্পণের ঠিক মধ্যবিন্দুকে আমরা বলছি ওই দর্পণটার মেরু। তাহলে এই দর্পণের মধ্যবিন্দু পি, এই দর্পণের মধ্যবিন্দু পি, এই দর্পণেরও মধ্যবিন্দু পি, তাহলে এই দর্পণের ক্ষেত্রে মেরু হচ্ছে পি, এরও ক্ষেত্রে পিটা মধ্যবিন্দু, পিটা মেরু, অর্থাৎ এর ক্ষেত্রেও পিটা মেরু। ক্লিয়ার? তাহলে মেরুগুলো সব পি হয়ে গেল। নেক্সট হচ্ছে বক্রতা কেন্দ্র কাকে বলে? ভালো করে শুনবে, বক্রতা কেন্দ্র কাকে বলে? শুনবে এদিকে। দেখো এই যে অবতল দর্পণটা আমরা এঁকেছি, এই অবতল দর্পণটা কোথাও না কোথাও একটা গোলকের অংশ, অর্থাৎ তুমি যদি এই অবতল দর্পণটাকে এইভাবে বড় করে দাও তাহলে দেখতে পাবে এটা কিন্তু একটা গোলকের অংশ, মানে এটাকে যদি আমরা কমপ্লিট করি আমরা একটা গোলক পাবো। এই গোলকটার এই ছোট্ট মতো পার্টটাকে, এইটাকে বাদ দিয়ে দিয়েছি, এই ছোট্ট মতো পার্টটাকে, একটা অংশকে আমরা বলছি অবতল দর্পণ। এবার কোনো একটি অবতল দর্পণ যেই গোলকের অংশ, অবতল দর্পণ মানে কি? এই যে ডট দিয়ে আমরা যে লাইনটা রেখেছি এটা তো নেই, আছে শুধু এইটুকু অংশটা, তাহলে এই অংশটা কোনো একটা গোলকেরই একটা ছোট্ট মতো অংশ। তাহলে কোনো একটা অবতল দর্পণ কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। কি বলবো? বক্রতা কেন্দ্র। তার মানে এই যদি আমরা ভাবি একটা অবতল দর্পণ, তাহলে এই অবতল দর্পণটা কোথাও না কোথাও এই গোলকটার অংশ, তাহলে এই গোলকের কেন্দ্র যদি হয় এইটা, তাকে আমরা সি দিয়ে ইন্ডিকেট করব। যদি সিটা হয় এই গোলকটার কেন্দ্র, তাহলে সিটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। কি বলবো? বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র কাকে বলছে? কোনো একটি অবতল দর্পণ যেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। সিমিলারলি উত্তল দর্পণটার ক্ষেত্রে দেখাও, এই যে উত্তল দর্পণটা, এটাকেও যদি আমরা এইভাবে কমপ্লিট করি কোথাও না কোথাও আমরা একটা এরকম গোলক পাবো, অর্থাৎ এই গোলকটারই একটা ছোট্ট পার্টকে আমরা বলে দিচ্ছি উত্তল দর্পণ। তাহলে কোনো একটা উত্তল দর্পণ যেই গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র। তার মানে এই অবতল দর্পণটার ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কোনটা? সি হচ্ছে বক্রতা কেন্দ্র। আবার ওই উত্তল দর্পণটার ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কোনটা? সি হচ্ছে বক্রতা কেন্দ্র। বুঝতে পারছো? কোনো অসুবিধা? ভালো করে দেখবে জায়গাটা। বক্রতা কেন্দ্র মানে কি? সংজ্ঞাগুলো কিন্তু বই থেকে পড়তে হবে, কারণ পরীক্ষায় মাঝে মাঝে আসে বক্রতা কেন্দ্র কাকে বলে। আমি শুধু তোমাকে বোঝাচ্ছি যে বক্রতা কেন্দ্র কাকে বলে, তোমাকে শুধু বুঝতে হবে, বুঝে সংজ্ঞাটা তুমি বই থেকে করে নিতে পারো। তোমার যে বই আছে ভৌত বিজ্ঞান, সেই বইতে দেখবে সংজ্ঞাটা খুব সুন্দরভাবে লেখা আছে, আর এটাই আশা করি লেখা আছে। কি না, কোনো একটি অবতল দর্পণ যেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। সিমিলারলি কোনো একটা উত্তল দর্পণ যেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হচ্ছে কিনা বক্রতা কেন্দ্র। তাহলে এই ছবিতে এই যে সি, বা এক্ষেত্রে এই যে সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র। ক্লিয়ার? এইবার একটা প্রশ্ন মাধ্যমিকে দেয়, কোনো একটি সমতল দর্পণের বক্রতা কেন্দ্রের মান কত, বা বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? এই অবতল দর্পণ বা উত্তল দর্পণ, এদের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র আমরা বলে দিলাম সি, বা এক্ষেত্রে সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র। কিন্তু একটা সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? তোমার মনে হবে সমতল দর্পণ, তার আবার বক্রতা কেন্দ্র কি করে হবে? তার বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? কিভাবে ব্যাপারটাকে আমরা ভাববো? দেখো, প্রথমত আমরা জানি যে কোনো একটা যদি গোলক, আচ্ছা ওসব ছেড়ে দাও, একদম তুমি একটা প্লেন ভাষায় একটা ব্যাপারকে ভাবো। ধরো পৃথিবী কেমন দেখতে? পৃথিবী দেখতে হচ্ছে এরকম গোলকের মতো, তাই তো? এবার ধরো এটা হচ্ছে তোমার বাড়ি, পৃথিবী দেখতে কিন্তু গোলকের মতো, তাহলে পৃথিবী যদি দেখতে গোলকের মতো হয়, এটা হচ্ছে তোমার বাড়ি। তা তুমি বাড়ি থেকে বাইরে বেরোলে, বাইরে বেরোনোর পর তোমার মনে হওয়া উচিত যে আমি এরকম উল্টে পড়ে যাচ্ছি নিচের দিকে, কারণ যদি তুমি একটা গোলকের ওপরে থাকো, তাহলে গোলক থেকে যখনই আমরা একটু বেরোবো, বাইরের দিকে বেরোবো, তখনই আমাদের মনে হওয়া কি উচিত যে আমরা নিচে এরকম পড়ে যাচ্ছি। আমি এরকম বাড়ি থেকে আজকে বাইরে বেরোলাম, মনে হবে আমি নিচের দিকে হুড়মুড় করে পড়ে যাচ্ছি, হওয়া উচিত, কারণ পৃথিবী তো গোলকের মতো দেখতে। কিন্তু আমাদের কিন্তু ওরকম মনে হয় না, আমাদের মনে হয় কেমন? যে পৃথিবী সমতল, মনে হয় না?
তোমার কেমন মনে হচ্ছে? তোমার বাড়ির বাইরে বেরিয়ে মনে হচ্ছে কি যে পৃথিবীর এদিকটা উঁচু বা ওদিকটা আস্তে আস্তে ঢেউ খেলে নিচু হয়ে গেছে? এরকম তো মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? তার কারণ হচ্ছে একটা পৃথিবী বিশাল বড় গোলক, পৃথিবীর বিশাল বড় গোলক। তার মানে কোনো একটা বড় গোলকের যখন আমরা কোনো ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করি, সেই পার্টটাকে আমার কেমন লাগে? সমতল লাগে। কেমন লাগে? সমতল লাগে। ক্লিয়ার? তার মানে আমরা উল্টো দিকে এটাও বলতে পারি, যদি কোনো একটা তল সমতল হয় তার মানে এই নয় যে এটা কোনো একটা গোলকের অংশ নয়, এটা অবশ্যই কোনো একটা গোলকের অংশ, যেই গোলকটার আকার বিশাল বড়। তার মানে কোনো একটা সমতল তল একটা বিশাল বড় গোলকের অংশ। আরেকবার বলছি, ভালো করে শুনবে, বুঝতে পারলাম একটু কনফিউশন হচ্ছে, ভালো করে। আমি বলতে চাইছি, আমার প্রশ্ন হচ্ছে যে এর বক্রতা কেন্দ্র সি, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র সি, এ নিয়ে কোনো কনফিউশন নেই। সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? এরকম একটা প্রশ্ন কিন্তু মাধ্যমিকে দিতেই পারে। তাহলে সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কিভাবে হবে, বা আমরা কিভাবে ব্যাপারটাকে ভাববো? ব্যাপারটাকে আমরা এভাবে ভাবতে পারি, পৃথিবী একটা গোলক, পৃথিবী দেখতে এরকম গোলকের মতো। তাহলে আমি যখন বাড়ির বাইরে বেরোই, আমার মনে হওয়া উচিত যে আমি এরকম হোঁচট খেয়ে নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছি, কারণ কোনো একটা গোলকের ওপর দাঁড়ালে তোমার মনে হবে তুমি এরকম নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছ। কিন্তু আমাদের সেটা মনে হয় না। আমাদের কি মনে হয়? পৃথিবী সমতল। আমার মনে হয় তো পৃথিবী সমতল। কেন এরকম মনে হয়? তার কারণ হচ্ছে পৃথিবী একটা বিশাল বড় গোলক, আর ওই বিশাল বড় গোলকের আমরা একটা ছোট্ট মতো অংশকে দেখতে পাই, যেটাকে আমরা সমতল বলে কল্পনা করি। তার মানে একটা বিশাল বড় গোলকের ছোট্ট অংশকে আমরা সমতল আকারে ভাবতে পারি। ঠিক? তাহলে উল্টো দিকে কোনো একটা সমতল তল মানে এটা একটা বিশাল বড় গোলকের অংশ হবে, এটা একটা বিশাল বড় গোলকের অংশ হবে। ক্লিয়ার? তাহলে যদি কোনো একটা সমতল দর্পণের কথা বলি, তাহলে সমতল দর্পণের এই যে সমতল তলটা, এটা একটা বিশাল বড় গোলকের অংশ। তাহলে যদি গোলকটা বিশাল বড় হয়, তাহলে তার বক্রতা কেন্দ্রটা কোথায় অবস্থিত হবে? অনেক দূরে অবস্থিত হবে। যে অনেক দূরেটাকে আমরা ভালো ভাষায় কি বলি? অসীমে অবস্থিত হবে। তাহলে আমরা বলতেই পারি সমতল দর্পণ যেহেতু কোনো একটা বিশাল বড় গোলকের অংশ, তাহলে সেই বিশাল বড় গোলকটার যে কেন্দ্র, এটা যদি একটা বিশাল বড় গোলকের অংশ হয়, বিশাল বড় গোলকের অংশ হয়, তাহলে এই যে বিশাল বড় গোলকটা, তার কেন্দ্রটা এই সমতল দর্পণ থেকে অনেক দূরে অবস্থিত হবে। তাহলে আমরা বলতেই পারি, এই অনেক দূরে না লিখে আমরা বলতেই পারি যে সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র অসীমে অবস্থিত। কোথায় অবস্থিত? অসীমে অবস্থিত। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সমতল দর্পণের কি বক্রতা কেন্দ্র নেই? আছে, সমতল দর্পণেরও বক্রতা কেন্দ্র আছে। কারণ কোনো একটা সমতল তল সবসময় একটা বিশাল বড় গোলকের অংশ হয়, আর যেহেতু গোলকটা বিশাল বড় হয়, তার জন্য ওই গোলকের কেন্দ্রটাও অনেক দূরে অবস্থিত হবে। এই অনেক দূরেটাকে আমরা ভালো ভাষায় বলছি কি না, অসীমে অবস্থিত। তাহলে দেখো আমরা এখান থেকে একটা প্রশ্ন পেলাম, সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে সমতল দর্পণের বক্রতা কেন্দ্র অসীমে অবস্থিত। বুঝতে পারছো? কোনো অসুবিধা? চলো, তাহলে এই গেল দর্পণের মেরু কাকে বলছে, বক্রতা কেন্দ্র কাকে বলছে। এদের বক্রতা কেন্দ্র বুঝতে নিয়ে কোনো সমস্যা নেই। বক্রতা কেন্দ্র কাকে বলছে? কোনো একটি অবতল দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র। সিমিলারলি কোনো একটা উত্তল দর্পণ যে গোলকের অংশ, তাকে আমরা বলছি বক্রতা কেন্দ্র। প্রশ্ন হচ্ছে সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? যেহেতু সমতল দর্পণ একটা বিশাল বড় গোলকের অংশ, তার জন্য সমতল দর্পণের বক্রতা কেন্দ্র বিশাল দূরে হবে। তো এই বিশাল দূরেটাকে আমরা ভালো ভাষায় বলছি কি? অসীমে অবস্থিত। ক্লিয়ার? চল নেক্সট, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধকে, ঠিক আছে বক্রতা ব্যাসার্ধ বলি, এখন লিখে রাখো। বক্রতা ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ইন্ডিকেট করি। কি দিয়ে? আর। স্মল আর বা অনেক সময় ক্যাপিটাল আর দিয়েও ইন্ডিকেট করা হয় বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কাকে বলছে? বলছে কোনো একটা অবতল দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের তো একটা ব্যাসার্ধ আছে। তাহলে সেই গোলকের যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে আমরা কি বলছি? বক্রতা ব্যাসার্ধ। কি বলছি? বক্রতা ব্যাসার্ধ। বা তুমি এটাও বলতে পারো বক্রতা কেন্দ্র এবং মেরু, বক্রতা কেন্দ্র এবং মেরু এদের যে সংযোজক সরল রেখা, এদের যে সংযোজক সরল রেখা, এই সরল রেখাটাই তো হচ্ছে দেখো এই গোলকটার ব্যাসার্ধ। তাহলে এদের সংযোজক সরল রেখাকেও আমরা বলতে পারি বক্রতা ব্যাসার্ধ।
ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই যে সিপি, সিপিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। কোনটা? সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। সিমিলারলি এখানে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ কোনো একটা গোলকের অংশ, তাহলে উত্তল দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, যেই গোলকের যে ব্যাসার্ধ তাকে আমরা কি বলবো? ওই গোলকটার বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। বা এভাবেও বলতে পারি বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোজক সরলরেখাকে কি বলা হচ্ছে? বক্রতা ব্যাসার্ধ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও বক্রতা ব্যাসার্ধ কোনটা? সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধকে লেখা হয় কি দিয়ে? স্মল আর দিয়ে। এক্ষেত্রেও লেখা হয় কি দিয়ে? স্মল আর দিয়ে। বোঝা গেছে? মানে এই দূরত্বটাকে আমরা স্মল আর দিয়ে লিখি, সিমিলারলি এই দূরত্বটাকেও আমরা স্মল আর বা ক্যাপিটাল আর দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলছে? বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে উত্তল বা অবতল দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলছি বক্রতা কেন্দ্র, আর তার ব্যাসার্ধকে কি বলছি? বক্রতা ব্যাসার্ধ। বাস এটুকু। চলো, এবার প্রশ্ন হচ্ছে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত? তো আমরা এখনই কি জানলাম? সমতল দর্পণ মানে হচ্ছে এটা একটা বিশাল বড় গোলকের অংশ। তাহলে যদি গোলকটা বিশাল বড় হয় তাহলে তার ব্যাসার্ধটা কেমন হবে? নিশ্চয়ই ছোট মতো হবে না, তার ব্যাসার্ধটাও হবে বিশাল বড়। তাহলে বিশাল বড় ব্যাসার্ধটাকে আমরা এক কথায় কি লিখবো? ইনফাইনাইট। কি লিখবো? অসীম। কি লিখবো? অসীম বা ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে দেখো একটা প্রশ্ন তুমি এখান থেকেও পেয়ে গেলে যে বক্রতা ব্যাসার্ধ সমতল দর্পণের ক্ষেত্রে কেমন? অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হচ্ছে অসীম। সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? অসীমে অবস্থিত। যেহেতু বক্রতা কেন্দ্র অসীমে অবস্থিত, তাহলে সেই কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যদি আমরা একটা লাইন টানি, সেই লাইনটার মানও তো অনেক বেশি হবে। সেই অনেক বেশিটাকেই আমরা ভালো ভাষায় বলছি অসীম। ক্লিয়ার? এই দুটো জায়গা কিন্তু একটু ভালো করে বুঝবে। ঠিক আছে, কি না সমতল দর্পণের বক্রতা কেন্দ্র অসীমে অবস্থিত, কারণ সমতল দর্পণ একটা বিশাল বড় গোলকের অংশ। সিমিলারলি যেহেতু সমতল দর্পণ বিশাল বড় গোলকের অংশ, তাহলে সেই গোলকের ব্যাসার্ধটাও বিশাল বড় হবে, যাকে এক কথায় কি বলবো? অসীম। অর্থাৎ সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কেমন? অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কেমন? অসীম। ক্লিয়ার এতদূর পর্যন্ত? চলো নেক্সট। উন্মেষ বলতে কি বোঝাই? উন্মেষ, উন্মেষ জিনিসটা কি? উন্মেষ বলতে বোঝাই, চলো এই বাকি অংশটা মুছে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই বাকি এই যে জায়গাটাকে মুছে দিলাম, শুধুমাত্র দর্পণটা আঁকা আছে। সিমিলারলি এদিকেও ধরো বাকি অংশটা মুছে দিই, এই আর মুছে দিলাম, ফাঁকা করে দিই ছবিটাকে। চলো এবার হচ্ছে উন্মেষ কাকে বলছে? উন্মেষ মানে হচ্ছে কোনো যে এই যে অবতল দর্পণ, এর দেখো এই একটা প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু, তাই তো? ধরো আমি এই প্রান্তবিন্দুটার নাম দিলাম কত? এম। আর এই প্রান্তবিন্দুটার নাম দিলাম এম ড্যাশ, এম ড্যাশ। তাহলে কোনো একটা অবতল দর্পণের দুই যে প্রান্তবিন্দু আছে, এই প্রান্তবিন্দুর সংযোজক যে সরলরেখা, এই প্রান্তবিন্দুর সংযোজক যে সরলরেখা তাকে আমরা বলবো উন্মেষ। তাকে আমরা বলবো উন্মেষ। তাহলে এই অবতল দর্পণটার উন্মেষের মান কত হবে? উন্মেষের মান হবে এম এম ড্যাশ, এম এম ড্যাশ। অর্থাৎ কোনো একটা অবতল দর্পণ এর যে দুটো প্রান্তবিন্দু আছে, এই দুটো প্রান্তবিন্দুর সংযোজক যে রেখা, এই রেখাটাকে আমরা বলবো উন্মেষ। তাহলে এম এম ড্যাশ, দেখো এম এম ড্যাশ হচ্ছে যে সংযোজক রেখা, তাহলে এটাই হচ্ছে অবতল দর্পণের উন্মেষ। ঠিক হ্যাঁ, চলো তারপর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? সেম জিনিস। উত্তল দর্পণের দুটো প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু, এদের যে সংযোজক রেখা, এদের এই সংযোজক রেখাকে আমরা কি বলবো? উন্মেষ। কি বলবো? উন্মেষ। তাহলে এটারও যদি আমরা নাম দিই এম, এটার নাম দিই এম ড্যাশ, তাহলে এম এম ড্যাশ হচ্ছে উন্মেষ। কার? উত্তল দর্পণের উন্মেষ। ঠিক আছে, সিমিলারলি যদি বলি সমতল দর্পণের উন্মেষ কোনটা, তাহলে সমতল দর্পণটা যদি এই একটা প্রান্তবিন্দু হয় এম আর এই একটা প্রান্তবিন্দু হয় এম ড্যাশ, তাহলে এই ক্ষেত্রে সমতল দর্পণটারও উন্মেষের মান কত হবে? এম এম ড্যাশ। দেখো এতদূর পর্যন্ত কোনো অসুবিধা? নেক্সট, নেক্সট হচ্ছে কি? কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ।
কৌণিক উন্মেষ ব্যাপারটা কি? কৌণিক উন্মেষ মানে হচ্ছে, ভালো করে, কৌণিক উন্মেষ মানে হচ্ছে যে কোনো একটা অবতল দর্পণ বা উত্তল দর্পণের এই যে একটা প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু থেকে তার বক্রতা কেন্দ্রকে যোগ করব, আর এই প্রান্তবিন্দু থেকেও তার বক্রতা কেন্দ্রকে যোগ করব। অর্থাৎ দুই প্রান্তবিন্দুকে আমরা যোগ করব কোথায়? বক্রতা কেন্দ্রে। এরকমভাবে বক্রতা কেন্দ্রকে মনে মনে যোগ করে দেবো। তাহলে দেখো যে কোণ উৎপন্ন করছে, এই যে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটাকে আমরা বলবো কৌণিক উন্মেষ। তাহলে কৌণিক উন্মেষ কাকে বলছে? কোনো একটি দর্পণের দুই প্রান্তবিন্দু তার কেন্দ্রে, তার বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে, এই কোণটাকে আমরা বলবো কৌণিক উন্মেষ। তার মানে হচ্ছে দেখো এম সি এম ড্যাশ, এইটা হচ্ছে কৌণিক উন্মেষ। এম সি এম ড্যাশ এরটা হচ্ছে কি না কৌণিক উন্মেষ। ক্লিয়ার? তার মানে এম সি এম ড্যাশ হচ্ছে কৌণিক উন্মেষ। সিমিলারলি যদি বলি উত্তল দর্পণের ক্ষেত্রে কৌণিক উন্মেষ কাকে বলে, তাহলে উত্তল দর্পণের দুটো প্রান্তবিন্দুকে আমরা যোগ করে দেবো কার সাথে? তার বক্রতা কেন্দ্রের সাথে। তাহলে এই একটা প্রান্তবিন্দু, এখান থেকে যোগ করলাম কি? তার বক্রতা কেন্দ্র। আবার এখান থেকেও যোগ করলাম কি? তার বক্রতা কেন্দ্রকে। তাহলে এই যে কোণ তৈরি করলো, এই যে একটা অ্যাঙ্গেল তৈরি করলো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কৌণিক উন্মেষ। তাহলে উত্তল দর্পণের কৌণিক উন্মেষ কোনটা? সেই একই রকম এম সি এম ড্যাশ, এম সি এম ড্যাশ, বা এখানে তুমি অ্যাঙ্গেল একটা সাইন দিয়ে দিতে পারো যে কোণ এম সি এম ড্যাশ, কোণ এম সি এম ড্যাশ হচ্ছে কৌণিক উন্মেষ। সিমিলারলি ওখানে কৌণিক উন্মেষ কোনটা হয়ে যাবে? অ্যাঙ্গেল এম সি এম ড্যাশ। বোঝা গেছে? আর সমতল দর্পণের জন্য কৌণিক উন্মেষের কথাটা খুব একটা আসে না, বা তুমি যদি জিজ্ঞাসা করো কত, তাহলে ওর ক্ষেত্রে কৌণিক উন্মেষের মান হবে 0। কত হবে? 0। ঠিক আছে, চলো, মানে নিয়ার ইকুয়াল টু 0। এর কৌণিক উন্মেষের মান তুমি লিখে রাখতে পারো নিয়ার ইকুয়াল টু 0। 0-র খুব কাছাকাছি হয়, মানে 0ই হয় আর কি। চলো, তারপর এতদূর পর্যন্ত কোনো সমস্যা? তাহলে আমরা কি কি দেখলাম? যে আমাদের কি করতে হবে? প্রতিফলন কোথায় ঘটে? প্রতিফলন তো সমস্ত জায়গায় ঘটে। আমাদের দেখতে হবে যে আলোর প্রতিফলন দর্পণে কিভাবে ঘটছে আর কিভাবে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো সেটা জানতে গেলে আমাদের দর্পণের বিভিন্ন অংশগুলো জানতে হবে। আমরা দর্পণের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানলাম। কি কি? প্রথমত দেখলাম দর্পণ 3 রকমের, একটা সমতল, একটা অবতল, একটা উত্তল দর্পণ। তারপর দেখলাম এই যে দর্পণগুলো, এই দর্পণের 2 ধরনের তল থাকে। একটাকে আমরা বলি রাফ বা অমসৃণ তল, আর একটাকে আমরা বলি রিফ্লেক্টেড সারফেস বা প্রতিফলক তল। সমতল দর্পণের ক্ষেত্রে তো বুঝতেই পারছো, একদিকটা হবে রিফ্লেক্টেড সারফেস, একদিকটা হবে রাফ সারফেস। এবার অবতল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রেও তাই, একদিকটা রিফ্লেক্টেড সারফেস, একদিকটা রাফ সারফেস। এবার যদি রিফ্লেক্টেড সারফেসটা ভিতরের দিকে থাকে, রিফ্লেক্টেড সারফেস যদি ভিতরের দিকে থাকে তাকে আমরা বলবো অবতল দর্পণ। আর যদি রিফ্লেক্টেড সারফেসটা বাইরের দিকে থাকে, অর্থাৎ প্রতিফলক তলটা যদি বাইরের দিকে থাকে, তাকে আমরা বলবো উত্তল দর্পণ। ঠিক আছে, কোনো অসুবিধা? এবার প্রথম হচ্ছে মেরু কাকে বলছে। মেরু মানে হচ্ছে এই দর্পণগুলোর যে মধ্যবিন্দু, তাকে আমরা বলবো মেরু। যেমন এই দর্পণের মধ্যবিন্দু পি, এরো পি, এরো পি, তাহলে পি গুলো হচ্ছে কি? সমস্তগুলো হচ্ছে মেরু। নেক্সট হচ্ছে বক্রতা কেন্দ্র। অবতল দর্পণটা যে গোলকের অংশ, তার যে কেন্দ্র, তাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। সিমিলারলি উত্তল দর্পণটা যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলবো বক্রতা কেন্দ্র। তাহলে এক্ষেত্রে ছবিতে সি গুলো হচ্ছে কি না বক্রতা কেন্দ্র। একটা প্রশ্ন আছে, সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? সমতল দর্পণ মানে তার তলটা সমতল। কোনো একটা সমতল তল সব সময় একটা বিশাল বড় গোলকের অংশ হয়। তা যেহেতু সমতলটা একটা বিশাল বড় গোলকের অংশ, তাহলে তার কেন্দ্রটা কোথায় অবস্থিত হবে? বিশাল দূরে হবে, যাকে আমরা এক কথায় বলবো অসীমে অবস্থিত। তাহলে সমতল দর্পণের বক্রতা কেন্দ্র অসীমে অবস্থিত। নেক্সট কি? বক্রতা ব্যাসার্ধ। এই যে তুমি অবতল বা উত্তল, এই দুটো দর্পণই কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ, সেই গোলকের যে ব্যাসার্ধ, তাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। এবার যেহেতু সমতল দর্পণের বক্রতা কেন্দ্র অসীমে অবস্থিত, বা সমতল দর্পণটা একটা বিশাল বড় গোলকের অংশ, তার জন্য তার ব্যাসার্ধটাও অনেক বড় হবে, যাকে এক কথায় বলবো অসীম। অর্থাৎ সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হচ্ছে অসীম। ঠিক হ্যাঁ, চলো, উন্মেষ কাকে বলছে? কোনো একটি দর্পণের যে দুটো প্রান্ত বিন্দু আছে, প্রান্ত বিন্দুর সংযোজক রেখাংশ, সংযোজক সরল রেখাকে আমরা বলবো উন্মেষ। তার মানে এম এম ড্যাশ হচ্ছে উন্মেষ, এখানেও এম এম ড্যাশ হচ্ছে উন্মেষ। আর কৌণিক উন্মেষ ব্যাপারটা কি? প্রান্তবিন্দু
বক্রতা কেন্দ্র, এই প্রান্তবিন্দু, এদেরকে যোগ করে দেবো, অর্থাৎ দুটো প্রান্তবিন্দুকে বক্রতা কেন্দ্রের সাথে যোগ করে দেবো। তাহলে যে কোণ তৈরি করবে, এই কোণটাকে আমরা বলবো কৌণিক উন্মেষ। যেমন এম সি এম ড্যাশ, এই অ্যাঙ্গেলটাকে বলবো কৌণিক উন্মেষ। উত্তল দর্পণের ক্ষেত্রে এম সি এম ড্যাশ, এই অ্যাঙ্গেলটাকে বলবো কৌণিক উন্মেষ। ক্লিয়ার এত দূর পর্যন্ত? কোনো সমস্যা? চলো নেক্সট আর দুটো পয়েন্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি না, মুখ্য ফোকাস আর ফোকাস দূরত্ব কাকে বলে। মুখ্য ফোকাস আর ফোকাস দূরত্ব কাকে বলছে? একটা অবতল দর্পণের জন্য জানবো আর একটা উত্তল দর্পণের জন্য জানবো যে মুখ্য ফোকাস বা ফোকাস দূরত্ব বলতে কি বোঝায়। তাহলে একটা অবতল দর্পণের ছবি এঁকে ফেলি। অবতল দর্পণ মানে হচ্ছে যার রিফ্লেক্টেড সারফেস, মানে প্রতিফলক তলটা ভিতরের দিকে থাকবে, তাই না? তাহলে প্রতিফলক তলটাকে আমাদের ভিতরের দিকে আঁকতে হবে, মানে এই ভিতরের দিকটা, এই ভিতরের দিকে প্রতিফলক তল, তাহলে বাইরের দিকে হচ্ছে অমসৃণ তল। তাহলে যেদিকে অমসৃণ তল সেদিকে এরকম দাগ টেনে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট উত্তল দর্পণের একটা ছবি আঁকছি। এই হচ্ছে উত্তল দর্পণ, মানে হচ্ছে প্রতিফলক তলটা বাইরের দিকে থাকবে, তাহলে প্রতিফলক তল রইল বাইরের দিকে, বাইরের দিকে, তাহলে ভিতরের দিকটা হয়ে গেল কেমন, রিফ্লেক্টেড সারফেস, রাফ সারফেস, অমসৃণ তল। এইবার একটা জায়গা তোমাকে আগে জানতে হবে, সেটা হচ্ছে প্রধান অক্ষ কাকে বলছে। কি বলা হচ্ছে? প্রধান অক্ষ কাকে বলছে। এটা আমি ওই জায়গায় বলতে ভুলে গেছি, এটা একটুখানি লিখে নাও, ঠিক ওর নিচে প্রধান অক্ষ কাকে বলছে। প্রধান অক্ষ মানে কি? তাকাও, এই যে অবতল দর্পণ তার একটা মেরু আছে, এই যে অবতল দর্পণ তার একটা বক্রতা কেন্দ্র আছে, তাই না? তাহলে একটা বক্রতা কেন্দ্র আছে, একটা মেরু আছে। সিমিলারলি এই যে উত্তল দর্পণ তারও একটা মেরু আছে, তার যে মধ্যবিন্দু তাকে আমরা বলি মেরু। আর এই যে উত্তল দর্পণ তারও একটা বক্রতা কেন্দ্র আছে, তারও একটা বক্রতা কেন্দ্র আছে। এইবার এই বক্রতা কেন্দ্র আর মেরু, এদের যে সংযোজক সরলরেখা, এদেরকে যদি আমরা যোগ করে বাড়িয়ে দিই, তাহলে আমরা যে লাইনটা পাচ্ছি, এই লাইনটাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ মানে হচ্ছে বক্রতা কেন্দ্র এবং মেরু দিয়ে যায় একটা সরল রেখা, যাকে আমরা বলি প্রধান অক্ষ। সিমিলারলি উত্তল দর্পণের ক্ষেত্রেও কি, মেরু আর বক্রতা কেন্দ্র এই দুটো দিয়ে যাবে এরকম একটা সরল রেখা, যাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে তুমি যদি নাম দাও, এটার ধরো নাম দিলে এ, এটার নাম দিলে বি, সিমিলারলি এখানেও নাম দিলে এ, এখানে নাম দিলে বি, তাহলে এই এবি হচ্ছে প্রধান অক্ষ। এবি কি? প্রধান অক্ষ। এখানেও এবি কি? প্রধান অক্ষ। ক্লিয়ার? প্রধান অক্ষ কাকে বলছে? প্রধান অক্ষ মানে হচ্ছে বক্রতা কেন্দ্র এবং মেরু, এটা দিয়ে যাবে একটা সরল রেখা, যেই সরল রেখাটা অ্যাকচুয়ালি এই দর্পণটাকে দুটো সমান ভাগে ভাগ করে, দর্পণটাকে দুটো সমান ভাগে ভাগ করে, তাকে আমরা বলছি প্রধান অক্ষ। কি বলছি? প্রধান অক্ষ। কোনো অসুবিধা? চলো এবার প্রধান অক্ষ বুঝে গেলাম। এবার প্রধান অক্ষ বুঝে গেলেই আমরা বুঝে যাব যে মুখ্য ফোকাস কাকে বলছে। মুখ্য ফোকাস কাকে বলছে? মুখ্য ফোকাস মানে হচ্ছে যদি কোনো একটা অবতল দর্পণে এর প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি এসে পড়ে, দেখো প্রধান অক্ষের সমান্তরালে বলছি কিন্তু আমি, খুব ইম্পর্টেন্ট লাইনটা, এই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি এসে অবতল দর্পণে পড়ে, তাহলে অবতল দর্পণের ভিতরের দিকটাকে আমরা কি বলছি? রিফ্লেক্টেড সারফেস বা প্রতিফলক তল। তাহলে সেই তলে আলোর প্রতিফলন হবে, প্রতিফলন হয়ে এই রশ্মিটা আবার পুনরায় এই মাধ্যমেই ফিরে আসবে, মানে যে মাধ্যম থেকে গিয়ে পড়ছে সেই মাধ্যমেই ফিরে আসবে। সিমিলারলি ওপরের রশ্মিটাও যে মাধ্যম থেকে গিয়ে পড়ছে সেই মাধ্যমেই ফিরে আসবে। কিন্তু যেহেতু তলটা এরকম একটু বাঁকা টাইপের, তার জন্য এখান থেকে রশ্মিটা সোজা তো ফিরে যাবে না, রশ্মিটা কি হবে? এরকম ভাবে, এক মিনিট, রশ্মিটা এরকম ভাবে এই দিকে বেরিয়ে যাবে, আর এই রশ্মিটাও সিমিলারলি এরকম ভাবে বেরিয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মিকে আমরা অবতল দর্পণে গিয়ে ফেলি, তাহলে অবতল দর্পণে, এই যে অবতল দর্পণে গিয়ে পড়লো, পড়ার পর প্রতিফলনের পর রশ্মিগুলো, এই যে রশ্মিটা এদিকে বেরিয়ে গেল, এই রশ্মিটা এদিকে বেরিয়ে গেল, তা প্রতিফলনের পর এই রশ্মিগুলি প্রধান অক্ষের ওপরে, ভালো করে দেখো, এই প্রধান অক্ষের ওপরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। যেই বিন্দুতে মিলিত হয় তাকেই আমরা বলি মুখ্য ফোকাস, যাকে আমরা এফ দিয়ে লিখি। কি দিয়ে লিখি? এফ দিয়ে লিখি। তাহলে মুখ্য ফোকাসটা হচ্ছে কোনটা? এফ। তাহলে অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে? আগে আমরা এটাকে ভালো করে বুঝে নিই। অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে? না, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি। এবার একগুচ্ছ মানে অনেক, অনেক তো আঁকা সম্ভব নয়, আমি তার জন্য দুটো এঁকেছি। তাহলে
প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি যদি অবতল দর্পণে গিয়ে পড়ে তাহলে অবশ্যই ওরা অবতল দর্পণে প্রতিফলনের পর ওরা প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে যাবে। প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে যাবে। ওই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। ঠিক আছে, এবার উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? একই রকম। এই উত্তল দর্পণের বাইরের দিকে আছে প্রতিফলক তল, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি যদি উত্তল দর্পণে গিয়ে পড়ে, এবার যেহেতু তলটা এরকম উত্তল টাইপের, তার জন্য দেখো এই রশ্মিটা এরকম ভাবে কি হবে না বাইরের দিকে বেরিয়ে যাবে, আবার এই রশ্মিটাও এখান থেকে গিয়ে এরকম ভাবে বাইরের দিকে বেরিয়ে যাবে। রশ্মিটা এরকম ভাবে গিয়ে পড়লো, প্রতিফলন ঘটলো, এরকম ভাবে বাইরে বেরিয়ে গেল। আবার এক্ষেত্রেও এরকম ভাবে গিয়ে পড়লো, প্রতিফলন ঘটলো, এদিকে বাইরে বেরিয়ে গেল। তার মানে উত্তল দর্পণের ক্ষেত্রে যখন রশ্মিগুলো গিয়ে পড়ে তারা এরকম ভাবে বাইরে বেরিয়ে যায়, এটা এদিকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আলোক রশ্মিকে দেখতে পাই না। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, এর মাঝে তো অসংখ্য আলোক রশ্মি আছে, তুমি কি আলোক রশ্মিকে দেখতে পাচ্ছ? না, আমরা আলোক রশ্মিকে দেখতে পাই না, আমরা আলোক রশ্মির জন্য বস্তুকে দেখতে পাই। আমরা এই যে আলোক রশ্মিটা যে বেঁকে গেছে, এই বাঁকটা আমরা বুঝতে পারবো না। আমাদের কি মনে হবে এই আলোক রশ্মিটা এবং এই আলোক রশ্মিটা এইরকম নির্দিষ্ট কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে, এরকম একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে আসছে। অ্যাকচুয়ালি এখানে কোনো আলোক রশ্মি নেই, এখানেও কোনো আলোক রশ্মি নেই। আমাদের যেহেতু এই রশ্মিটা এরকম গিয়ে এদিকে বেঁকে গেছে, এই রশ্মিটা এরকম গিয়ে এদিকে বেঁকে গেছে, তার জন্য আমরা যখন বাইরে থেকে দেখব, এরকম ধরো বাইরে থেকে আমি যখন দেখব, আমার মনে হবে এই আলোক রশ্মিটাও এই বিন্দু থেকে বেরিয়ে আসছে, এই আলোক রশ্মিটাও এই বিন্দু থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে তাকে আমরা বলবো মুখ্য ফোকাস। কার জন্য? উত্তল দর্পণের জন্য। তাহলে উত্তল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি উত্তল দর্পণে প্রতিফলনের পর, উত্তল দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়, এটাকে ভালো ভাষায় বলে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দেখো বাইরে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুটাকে আমরা বলবো কি? মুখ্য ফোকাস। কার? উত্তল দর্পণের মুখ্য ফোকাস। ক্লিয়ার? তাহলে উত্তল দর্পণের মুখ্য ফোকাস কোনটা? এফ। এখানে একটা জায়গা একটু ভালো করে খেয়াল রাখবে। দেখো অবতল দর্পণ কি করছে? অবতল দর্পণের মুখ্য ফোকাস ব্যাপারটা কি? অবতল দর্পণে একগুচ্ছ আলোক রশ্মি গিয়ে পড়লে তারা এক জায়গায় মিশে যাচ্ছে, আর উত্তল দর্পণে একগুচ্ছ আলোক রশ্মি গিয়ে পড়লে তারা বাইরে বেরিয়ে চলে আসছে, অর্থাৎ তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, বাইরে বেরিয়ে চলে আসছে। এবার আমাদের মনে হচ্ছে তারা এই একটা জায়গা থেকে বেরিয়ে আসছে, যে বিন্দু থেকে বেরিয়ে আসছে তাকে বলছি মুখ্য ফোকাস, আর এখানে যে বিন্দুতে মিশছে তাকে বলছি মুখ্য ফোকাস। তার মানে এখানে কোথাও না কোথাও রশ্মিগুলো একটা জায়গায় মিশে যাচ্ছে। এই একটা জায়গায় মিশে যাওয়া মানে হচ্ছে এরকম ব্যাপারটা, যখন দুটো রশ্মি এক জায়গায় মিশে যাবে তখন সেই রশ্মিগুলোকে আমরা বলবো অভিসারী রশ্মি। কি বলবো? অভিসারী রশ্মি। ধরো এই রশ্মিটা আর এই রশ্মিটা তারা ধরো একই জায়গায় গিয়ে মিশে যাচ্ছে, এই যে একই দিকে তারা গিয়ে কি হচ্ছে? মিশে যাচ্ছে। তাহলে এই দুটো আলোক রশ্মিকে আমরা বলবো অভিসারী রশ্মি। কি বলবো? অভিসারী রশ্মি। সিমিলারলি যদি কোনো আলোক রশ্মি, ধরো এই জায়গা থেকে কোনো একটা আলোক রশ্মি বেরোচ্ছে, এ এদিকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, এ এদিকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ একটা বিন্দু থেকে এ বাইরে বেরিয়ে যাচ্ছে, এও এদিকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু মিশছে না, এটা ছড়িয়ে যাচ্ছে। এই ছড়িয়ে যাওয়াকে আমরা এক কথায় বলি অপসারী। কি বলি? অপসারী রশ্মি। অপসারী রশ্মি। তার মানে অভিসারী মানে কি? যখন আলোক রশ্মিগুলো একটা জায়গায় মিশতে চাই সেই রশ্মিদেরকে আমরা বলি অভিসারী রশ্মি, আর যখন আলোক রশ্মিগুলো একটা জায়গা থেকে ছড়িয়ে যায় তখন আমরা তাদেরকে বলি অপসারী রশ্মি। তাহলে ভালো করে দেখবে এদিকে, এই যে অবতল দর্পণ, অবতল দর্পণ এই সমান্তরাল রশ্মিগুলোকে কেমন রশ্মিতে পরিবর্তন করে দিয়েছে? এরা ছিল সমান্তরাল, এরা সমান্তরালভাবে যাচ্ছিল, কিন্তু অবতল দর্পণে প্রতিফলনের পর এও এখানে মিশতে চাইছে, এও এখানে মিশতে চাইছে। তার মানে রশ্মিগুলোকে কেমন রশ্মিতে পরিবর্তন করে দিয়েছে? অভিসারী রশ্মিগুচ্ছতে পরিণত করেছে। কেমন? অভিসারী রশ্মিগুচ্ছতে পরিণত করেছে, তাই তো? তাহলে এটা আমরা লিখে রাখবো যে অবতল দর্পণ কি করে? অভিসারী রশ্মিগুচ্ছ উৎপন্ন করে, বা এই অবতল দর্পণের নিচে আমরা এখানে লিখে রাখবো, এটা কি লিখে রাখবো? যে সমান্তরাল রশ্মিকে, সমান্তরাল বা যে কোনো রশ্মি হতে পারে, শুধুমাত্র সমান্তরাল হবে এরকম নয়। তাহলে আমরা এখানে একটা কথা লিখে রাখবো যে অবতল দর্পণ কি করে?
অভিসারী রশ্মিতে পরিণত করে। অভিসারী রশ্মিতে পরিণত করে। কেন অভিসারী রশ্মিতে পরিণত হচ্ছে? কারণ অবতল দর্পণে যখনই কোনো আলোক রশ্মি গিয়ে পড়ছে তারা এক জায়গায় মিশে যেতে চাইছে, তারা এক জায়গায় মিশতে চাইছে। যেহেতু তারা এক জায়গায় মিশতে চাইছে তার জন্য আমরা বলতে পারি যে এই অবতল দর্পণ অভিসারী রশ্মিতে পরিণত করে। কাকে? যে কোনো রশ্মিকে। যে কোনো রশ্মি যখন অবতল দর্পণে গিয়ে পড়বে তারা এক জায়গায় মিশতে চাইবে, তার জন্য যে কোনো রশ্মিকে অবতল দর্পণ অভিসারী রশ্মিতে পরিণত করে। কিন্তু অন্যদিকে উত্তল দর্পণ কি করছে? উত্তল দর্পণে গিয়ে যখন আলোক রশ্মি পড়ছে তারা ছড়িয়ে যাচ্ছে, তারা এক জায়গা থেকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে ছড়িয়ে যাওয়াটাকে আমরা কি বলি ভালো ভাষায়? অপসারী রশ্মি। তাহলে উত্তল দর্পণ যে কোনো রশ্মিকে কি করে? অপসারী রশ্মিতে পরিণত করে। অপসারী রশ্মিতে পরিণত করে। দেখো এই জায়গাটা বোঝা গেছে। তাহলে আমরা দেখলাম প্রধান অক্ষ কাকে বলে, আমরা দেখলাম মুখ্য ফোকাস কাকে বলে। অবতল দর্পণের মুখ্য ফোকাস এটা, উত্তল দর্পণের মুখ্য ফোকাস এটা। অবতল দর্পণের ক্ষেত্রে রশ্মিগুলো মুখ্য ফোকাসে এসে মিশে যায়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়, ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়। এবার নেক্সট হচ্ছে ফোকাস দূরত্ব কাকে বলছে? কি না ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব মানে হচ্ছে মুখ্য ফোকাস থেকে, মুখ্য ফোকাস থেকে, ভালো করে, মুখ্য ফোকাস থেকে, এই মুখ্য ফোকাস থেকে মেরু এর যে দূরত্ব তাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। কি? এই যে মুখ্য ফোকাস আর এই যে মেরু এদের যে মধ্যেকার দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো কি? ফোকাস দূরত্ব। সিমিলারলি উত্তল দর্পণের ক্ষেত্রেও এটা মুখ্য ফোকাস, এটা মেরু, তা এই মুখ্য ফোকাস এবং মেরু এদের যে মধ্যেকার দূরত্ব তাকে আমরা বলবো কি? ফোকাস দূরত্ব। তাহলে ছবিতে দেখো এফ আর পি এই দূরত্বটা কি আমরা বলছি ফোকাস দূরত্ব। তাহলে এফ পি হচ্ছে ফোকাস দূরত্ব, এফ পি হচ্ছে ফোকাস দূরত্ব। সিমিলারলি উত্তল দর্পণের ক্ষেত্রেও তাই, এফ পি হচ্ছে কি? না ফোকাস দূরত্ব। তাহলে এফ পি হচ্ছে কি? না ফোকাস দূরত্ব। এবার যেমন বক্রতা ব্যাসার্ধকে ছোট আর দিয়ে লেখা হয়, তেমনি এই ফোকাস দূরত্বকে স্মল এফ দিয়ে লেখা হয়। কেমন? ছোট হাতের এফ দিয়ে লেখা হয়। মানে তুমি বলতেই পারো এই এফ পি সমানই হচ্ছে স্মল এফ, এই এফ পি সমানই হচ্ছে স্মল এফ, ছোট হাতের এফ দিয়ে লেখা হয়। বোঝা গেছে এত দূর পর্যন্ত? চলো, এই গেল দর্পণের বিভিন্ন অংশগুলো। কি কি? প্রথমে যেগুলো দেখেছিলাম সেগুলো তো আছেই, তার সাথে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলছে? বক্রতা কেন্দ্র মেরু এদের সংযোজক যে সরলরেখা তাকে আমরা বলি প্রধান অক্ষ। এই প্রধান অক্ষ কি করে? দর্পণকে সমান দুটো অংশে ভাগ করে দেয়। আর মুখ্য ফোকাস কাকে বলছে? অবতল দর্পণে যখন একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে পড়বে তখন দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে এরা মিলে যাবে, এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো মুখ্য ফোকাস। সিমিলারলি উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? একগুচ্ছ আলোক রশ্মি যখন উত্তল দর্পণে গিয়ে পড়বে তারা পাশে ছড়িয়ে যাবে, কিন্তু আমার দেখে মনে হবে যেন তারা প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে আসছে, কারণ আমরা আলোক রশ্মির বাঁককে বুঝতে পারি না। ওই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো মুখ্য ফোকাস। কার? উত্তল দর্পণের মুখ্য ফোকাস। তার মানে অবতল দর্পণ যে কোনো রশ্মিকে এক জায়গায় মিশিয়ে দেয়, তার মানে অভিসারী রশ্মিতে পরিণত করে। আর উত্তল দর্পণ কি করে? রশ্মিকে ছড়িয়ে দেয়, অর্থাৎ অপসারী রশ্মিতে পরিণত করে। আর যেটা জানলাম সেটা হচ্ছে ফোকাস দূরত্ব কাকে বলছে? মুখ্য ফোকাস থেকে মেরুর যে দূরত্ব তাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। সিমিলারলি এখানেও মুখ্য ফোকাস থেকে মেরুর যে দূরত্ব তাকে বলা হচ্ছে কি? না ফোকাস দূরত্ব। বোঝা গেছে? এই ছিল আজকে আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এই যে দেখলাম ফোকাস দূরত্ব এফ আর একটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর, এই দুইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করব। পরের ক্লাসে আমরা কি করব? কোনো একটি দর্পণের, উত্তল বা অবতল দর্পণের মুখ্য ফোকাস দূরত্ব এর সাথে বক্রতা ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে আমরা পরের ক্লাসে প্রতিষ্ঠা করব। ক্লিয়ার? তাহলে চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো। আর অবশ্যই কি করবে? এই যে সংজ্ঞাগুলো আছে যেগুলো আমি আজকে ডিসকাস করলাম কোনটা কি, এর ডেফিনেশনগুলো কিন্তু বই থেকে পড়ে নিতে হবে। ঠিক আছে? চলো।